আসসালামু আলাইকুম সুপ্রচিকিৎসকবৃন্দ। মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে আজকে আমাদের এই ডিসকাশনে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্সের জানুয়ারি 2025-এ যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে। তো প্রথমত আসলে আমাদের পরীক্ষা সন্নিকটে, পরীক্ষা চলে এসেছে, খুবই কাছাকাছি সময় আমাদের। অনেকটা বলা যায় যে আমাদের শেষ সময়ের প্রস্তুতি চলছে। আজকে ডিসেম্বরের 5 তারিখ, আমাদের হাতে আর হয়তো 25 দিন প্লাস এরকম সময় আছে, 25 দিন সামথিং। তো এই শেষ সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা হলো মেন কনসার্নিং পয়েন্ট। প্রথম কথা হলো যে আমাদের আসলে যে পড়াশোনা কিংবা যে প্রস্তুতিটা নেওয়ার, সেটা আসলে আমরা ম্যাক্সিমামই আসলে নিয়ে ফেলছি। বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হইলো যে আমরা হয়তো এতদিন অনেক কিছু পড়ছি, সেই অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের আসলে আজকের ক্লাসের টার্গেট হইল যে আপনাদেরকে কিছুটা ফাইন টিউনিং করা, কিংবা বলতে পারেন যে কিছুটা মোটিভেশন দেওয়া কিংবা সাহস দেওয়া, যেটার মাধ্যমে আপনারা শেষ সময়ে নিজেদেরকে প্রিপেয়ার করে পরীক্ষার হলে নিজেদের নার্ভটা ধরে রাখতে পারেন। আসলে আহ, এই পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম বলেন কিংবা এক্সিট এক্সাম বলেন, যেটাই বলেন না কেন, এগুলো আসলে আমাদের প্রতিটাই কিন্তু রেসিডুয়াল নলেজের খেলা। তো আপনি আসলে একদিনে তো আর সবকিছু পড়ে যেতে পারবেন না, কিন্তু পরীক্ষার আগে কিছু জিনিস আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। যার ফলে হবে যেটা, যে আপনাদের পরীক্ষার হলের কিছু সিস্টেমে আপনাদেরকে হেল্প হবে, যেটা আপনাদের চান্স পেতে, একই সাথে সাথে প্রস্তুতিটাকে আরো কনফাইন্ড এবং কনফিডেন্ট তৈরি করতে সাহায্য করবে। তো আপনাদের সাথে আমি আছি আজকে মেন্টর হিসাবে, ডক্টর আব্দুল্লাহ নোমান। আমি এফসিবিএস পার্ট 1 করা পেডিয়াট্রিক্সে এবং ডিসিএইচ করা থেকে। তো যেটা বলছিলাম, শেষ সময়ের প্রস্তুতি আসলে আমাদের প্রথমে আমরা একটু জানি যে আমাদের অপরচুনিটিস পেডিয়াট্রিক্সের, আমাদের এফসিপিএস যেটা বিসিপিএস দেয়, ফেলোশিপ প্রোগ্রাম। এছাড়া রেসিডেন্সি আছে, নন রেসিডেন্সি আছে, বিএসএস এর মতো। তো আজকে আমরা শুধুমাত্র ফেলোশিপ নিয়ে কথা বলবো, এফসিপিএস পার্ট 1 এন্ট্রান্স এক্সাম নিয়ে। প্রথমে হয়তো আপনারা এটা করে ফেলছেন, হয়তো চয়েস দিয়ে ফেলছেন, যারা ক্লাস দেখছেন অথবা হচ্ছে তারা হয়তো চয়েস দিয়ে ফেলছেন। তো আসলে আমাদের যে সাবজেক্টগুলো আছে, পেডিয়াট্রিক্স, নিওনাটোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এছাড়া পেডিয়াট্রিক পালমোনোলজি এবং নেফ্রোলজি। তো বিসিপিএস এর নতুন রুলস অনুসারে আসলে আপনাদেরকে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার আগেই এখন ব্রাঞ্চের সাবজেক্টগুলা চয়েস করে দিতে হয়। তো যার ফলে আসলে আপনাদেরকে আগে থেকেই নিজেরা হয়তো নিজেদেরকে প্রিপেয়ার করে নিছেন যে আপনি নিউরোলজিতে যেতে চান নাকি কার্ডিওলজিতে যেতে চান। হোয়াট এভার যে সাবজেক্টে কিংবা যে ব্রাঞ্চে আপনি যেতে চান না কেন, আপনার পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সেম। আপনি শুধুমাত্র পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিলেও আপনার যে ধরনের প্রশ্নপত্র থাকবে, আপনি যদি ব্রাঞ্চগুলোতে পরীক্ষা দেন, আপনার প্রশ্নপত্র একই রকমই থাকবে। প্রশ্নপত্রে কোনো ভিন্নতা নেই। তো আসলে আমাদের পরীক্ষাতে যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমাদের যে স্ট্রাগলগুলো আমরা ফেস করি, বিশেষ করে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে, তার ভিতরে একটা হলো যে আমাদের সিলেবাস সম্পর্কে একটা ভুল ধারণা থাকা। যে অনেকেই বলে যে বিসিপিএস একেবারেই সিলেবাস ফলো করে না, নিজেদের মন মতো প্রশ্ন করে। আসলে এটা কিন্তু সত্য না। আংশিক সত্যও না, মানে অনেকাংশেই এটা মিথ্যা কথা। কারণ হলো বিসিপিএস কিন্তু যে সিলেবাসটা দিচ্ছে সেটা কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতে তারা ফলো করে। এটা এই জন্য আশা করি আপনাদের, যেহেতু শেষ সময় চলে আসছে, আপনারা সবাই কিন্তু সিলেবাসটা আপনাদের কাছে আছে। তো আপনারা যেটা করবেন যে সিলেবাসটাকে রিভিশনের জন্য ভাগ করবেন। সেটা আমরা একটু পরেই বলবো, যেগুলো টপিকস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস তো করবোই। তো আপনারা এই সিলেবাসটাকে আপনারা অবশ্যই পড়ার টেবিলে রাখবেন। এবং আপনারা একটা মার্ক করে ফেলতে হবে যে কোন কোন টপিকস থেকে বেশি বেশি প্রশ্ন আসে। ধরেন সাপোজ একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার হয়তো পেপার 1-এ সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি এখন দেখেন যে এমন একটা টপিকস আপনি আইডেন্টিফাই করলেন যেখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু আপনি রিভিশন দিচ্ছেন একদিন ধরে, তাহলে কিন্তু এটা আপনার কোনো হেল্প করবে না। কিন্তু যেখান থেকে প্রশ্ন আসছে 5টা অথবা 6টা, আপনি যদি সেই টপিকসটা 2 দিন ধরে রিভিশন দেন, তাহলে কিন্তু আপনার সেটা হেল্প করবে। তো এই জন্য আপনারা সিলেবাসটাকে আপনাদের ডিভাইড করতে হবে, সিলেবাসটাকে আপনাদের আরো প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে। এটা নিয়ে আমরা শুরুতেই, আপনাদের যখন এই ব্যাচটা চালু হয় কিংবা এতে, আমরা শুরুতেই আসলে এই
বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে পেপার ডিসকাশনে আমরা এগুলো নিয়ে ডিটেলসে কথা বলছি। আরেকটা বিষয় হলো মেক এ কোর নলেজ অ্যাবাউট এক্সাম টপিকস। এটাই বললাম, যখন আপনি সিলেবাসটা একটা স্টাডি করবেন, তখন আসলে আপনি দেখতে পারবেন যে কোন কোন টপিকস থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। ওই ওই টপিকসটা সম্পর্কে আপনার নলেজটাকে একেবারে গ্রো করে রাখতে হবে। এখন আসলে আপনার বারবার রিভিশন দেওয়ার সময়, আচ্ছা, রেগুলার প্র্যাকটিস, এই জিনিসটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। যে আপনি একটা জিনিস পড়ছেন, পরীক্ষার উদ্দেশ্যে পড়া এবং জানার উদ্দেশ্যে পড়ার ভিতরে আসলেই দৃশ্যত পার্থক্য আছে। তো আপনি যখন একটা জিনিস পড়ছেন যেটা পরীক্ষার জন্য পড়বেন, যে আপনার পরশুদিন পরীক্ষা, আপনি জিনিসটা পড়ছেন, তখন কিন্তু পড়ার গতিবেগ থাকবে একরকম। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি এই জিনিসটা শুধুমাত্র এমনিতেই পড়ে যাচ্ছি, আমার এত আসলে আগ্রহ নাই কিংবা এত জরুরি মনে করছি না জিনিসটা, তাহলে আপনি কিন্তু সেই টপিকসটা এক সপ্তাহ ধরে পড়লেও শেষ করতে পারবেন না। এই জন্য আপনার যেটা মেইন টার্গেট থাকতে হবে সেটা হলো রেগুলার প্র্যাকটিস। যে আপনাকে প্রতিদিন যে টপিক্সটাই পড়ছেন কিংবা যে সিস্টেমটাই রিভিশন দিচ্ছেন না কেন, কিংবা যে সাবজেক্টটাই রিভিশন দিচ্ছেন, সেই সাবজেক্টের কিন্তু এক্সাম দিতে হবে। এক্সামটা হইল প্র্যাকটিসের সবচেয়ে আহ, কম উপায়। তো আপনি যদি রেগুলার এক্সামের ভিতরে থাকেন, রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকেন, তাহলে আপনার ভুলগুলা তখন কিন্তু আপনার চোখে পড়বে। আর আপনি যখন পরীক্ষা দিবেন না, তখন কিন্তু আপনার নলেজ গ্যাপ কিংবা আপনার যে ডেফিসিয়েন্সি, সেটা কিন্তু আপনার চোখে ধরা পড়বে না। আপনার কাছে তখন মনে হবে না, আমি যেটা পড়ছি এটাই তো মনে হয় অনেক, কিংবা আমি যেটা জানি এটাই হয়তো অনেক। তো এই জিনিসটা আপনার জানতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আচ্ছা, এর আমরা আর একটু আগাই। নিড টু ডেভেলপ বেসিক নলেজ অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিকস। আসলে এই কথাগুলো বারবার একই হয়ে যাচ্ছে। বিষয় যেটা হলো যে আপনার যে কোর কনসেপ্ট, যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, আসলে এফসিপিসি কোশ্চেনগুলো কেমন হয়। ধরেন আপনি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পড়ছেন, ক্লিনিক্যাল টপিকস যেটা বললাম, যে আপনি হয়তো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পড়ছেন, আপনার প্রশ্ন আসছে সার্ফেক্ট্যান্ট থেকে, যেটা ফিজিওলজি টপিকস ছিল, আপনি হয়তো ফিজিওলজিতে পড়ছেন। আবার একইভাবে আপনি হয়তো সার্ফেক্ট্যান্ট পড়ছেন, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থেকে, যেটা ক্লিনিক্যাল টপিকস ছিল। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে দুইটা কিন্তু কোরিলেটেড টপিকস, একটা ছাড়া কিন্তু আরেকটা হবে না। তো আসলে আপনার সারফেক্ট্যান্ট ডেফিসিয়েন্সির জন্য আরডিএস হচ্ছে, তাহলে আপনার ফিজিওলজি আপনি যখন পড়ছেন, তখন এই ছোট্ট ক্লিনিক্যাল নলেজটা আপনার কোরিলেট করে নিতে হবে। একইভাবে আপনি যখন আরবিসি ফিজিওলজি পড়ছেন, তখন আরবিসি যে ডিজঅর্ডারগুলো আছে, কিংবা ডাব্লিউবিসি ফিজিওলজি যখন পড়ছেন, ডাব্লিউবিসি ডিজঅর্ডারগুলো, লিউকেমিয়া, এই জিনিসগুলা, হ্যাঁ, আপনাকে জানতে হবে। আপনি হয়তো আপনার ইমিউন সিস্টেম পড়ছেন, সেখানে একটা ম্যালিগন্যান্সি, লিম্ফোমা, সেটা আপনাকে জানতে হবে। তো এই যে আপনি যখন রিভিশনটা দিবেন, এখন যেহেতু সব পড়ে ফেলছেন, তো আপনি যখন রিভিশনটা দিবেন, তখন আপনি টার্গেট করবেন যে আপনি রেসপিরেটরি সিস্টেম পড়ছেন। তো ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে রেসপিরেটরি সিস্টেমের কোন কোন ডিজিজগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, মানে কমনলি আমরা ফেস করি, যেমন আমরা কমনলি ফেস করে থাকি নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, কিংবা ক্রুপ, কিংবা অ্যাকুইটিভ গ্লুটাইটিস। তো এইরকম যে ডিজিজগুলো, যেমন অ্যাজমা, আমরা কমনলি ফেস করি। তো এই ডিজিজগুলোর সাথে আপনার ওই ফিজিওলজি কতটুকু কাজে লাগছে, কিংবা আপনার অ্যানাটমি কতটুকু কাজে লাগছে, এই জিনিসটা কিন্তু আপনাকে কোরিলেট করতে হবে। যেমন একবার একটা প্রশ্ন আসছে যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ডায়াগনোসিস একটা সিনারিও দিছে, সেখান থেকে জানতে চাইছে যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের এইটা কোন টাইপের হাইপারসেন্সিটিভিটি। এটা আসছে একবার। পরের এফসিপিএস পাঠন পরীক্ষাতে আবার আরেকটা টপিক থেকে কোশ্চেন আসছে, কিন্তু প্যাটার্নটা সেম। কেমন প্যাটার্ন? তখন কোশ্চেন আসছে অ্যাকুট রিউমেটিক ফিভার থেকে। তো অ্যাকুট রিউমেটিক ফিভার আপনি ক্লিনিক্যালি পড়ছেন, আবার মাইক্রোবায়োলজিতে কিন্তু হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন পড়ছেন। তখন কোশ্চেনটা আসছে অ্যাকুট রিউমেটিক ফিভার, এটা কোন টাইপের হাইপারসেন্সিটিভিটি। তো আসলে আপনি এখন যেহেতু শেষ সময়, আপনার রিভিশনটা হবে ফোকাসিং পয়েন্টে। আপনি কোন ফিজিওলজিটা গুরুত্ব দিয়ে পড়বেন, কোন প্যাথোলজির টপিক্সটা গুরুত্ব দিয়ে পড়বেন, দ্যাট ইজ কোরিলেটেড উইথ ইয়োর ক্লিনিক্যাল টপিক্স। এইটা হইল আপনার কিন্তু একদম বেসিক নলেজ আপনাকে একটা ডেভেলপ করতে হবে, যেটা দিয়ে আপনি ক্লিনিক্যালটাকে কোরিলেট করতে পারবেন। আচ্ছা, রেগুলার অ্যাটেন্ড এক্সাম সেশন অ্যান্ড রিভিউ ল্যাকিংস, যেটা আমি আবারও বললাম, রেগুলার প্র্যাকটিসের সময় আমি যেটা বলছি, ওই পয়েন্টের সময়, যে আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে। আপনি যদি এক্সাম না দেন আর যদি পড়েন, তাহলে কিন্তু আপনার একটা বেশ বড় একটা গ্যাপ থেকে যাবে পড়ার ভিতরে, কিন্তু সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না।
আচ্ছা, এখন আসি আমাদের টোটাল এক্সাম এবং এক্সাম ফরম্যাট নিয়ে। যেহেতু আমাদের পরীক্ষাটা কিন্তু এখন একদিনে হচ্ছে, ডে লং প্রোগ্রাম এক্সাম হচ্ছে। আগে যেটা আমাদের 3 দিনে হইতো, 3টা পেপার 3 দিনে, বাট এখন বিসিপিএস এটা একদিনে নিয়ে আসছে। এটা সুফল এবং কুফল দুইটাই আছে। তো সুফলটাই বেশি, যেহেতু ঢাকাতে যে একদিনে বাইরে থেকে যারা যেতে হয় তাদের একদিনে পরীক্ষা দিতে বলে দ্যাট ইজ বেটার, যে একদিন কষ্ট করলে হয়ে যাচ্ছে। বাট এই কষ্টটা কিন্তু অনেক লোডের। এটা এটার জন্য আপনার কিন্তু রেগুলার প্র্যাকটিস জরুরি। যে আমরা যে মক টেস্টগুলো নিব, আমাদের একটু পরে আমি রুটিন দেখাবো, যে আমাদের মক টেস্টগুলো শুরু হচ্ছে। আপনার কিন্তু এই যে ডে লং এক্সাম দেওয়ার প্রিপারেশন কিন্তু মক টেস্টের মাধ্যমে নিতে হবে। কারণ আপনি একটা দীর্ঘ সময়, নিয়ার অ্যাবাউট 4 আওয়ার্স আপনার এক্সাম হচ্ছে। আপনি প্রায় 150টা কোশ্চেন সলভ করতে হবে আপনাকে। তার ভিতরে আপনার 50% এসবিএ, 50% আপনার এসবি এমসিকিউ থাকবে। সো দ্যাট ইজ সো টাফ ফর ব্রেইন টু ডিল উইথ দ্যাট। সো এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদেরকে, স্ট্রাগলটা কিন্তু আপনাদের করতেই হবে। তো যেটা সেটা আপনি তখনই ওভারকাম করতে পারবেন যখন আপনি রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকবেন। তো এটা আমাদের আসলে বলার কিছু নাই। আমাদের 150 প্রশ্ন আছে, এর ভিতরে 50%, 75% হলো এমসিকিউ টাইপ কোশ্চেন এবং 75 হলো এসবি টাইপ কোশ্চেন। এখন আমাদের আগে যে ভাগটা ছিল, পেপার 1, পেপার 2 এবং পেপার 3, যেহেতু এখন পরীক্ষাটা একদিনে হচ্ছে, সো আমরা শুধুমাত্র পড়ার জন্য এই ভাগটা করব। যেহেতু একদিনে সব পড়ে যেতে হবে, সো আপনার 3টা পেপারই আপনার একদিনে পরীক্ষা হচ্ছে, একদিনে পড়ে যেতে হবে। তো পেপার 1-এ যেটা, পেপার 1-এ আমরা যদি বেসিক জায়গাগুলো দেখি, যে অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল ইথিক্স এবং কমিউনিকেশন স্কিল অ্যান্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখেন আমাদের ব্রড হেডিংয়ে আমরা 4টা টপিকস পাইলাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি হয়তো অ্যানাটমি পড়া শুরু করছেন, অ্যানাটমি পড়তে পড়তে অ্যানাটমি বিদ হয়ে গেছেন, কিন্তু আপনি কমিউনিকেশন স্কিল এবং মেডিকেল স্ট্যাটিস্টিক্স পড়েন নাই। তাহলে আপনার প্রবলেমটা কোথায় হবে? যে যে মেডিকেল স্ট্যাটিস্টিক্স থেকে বায়োস্ট্যাটিস্টিক্স যেটা, কিংবা কমিউনিকেশন স্কিল যেটা, মানে পেশেন্ট ডক্টর রিলেশনশিপ যেটা, সেখান থেকে যদি আপনার 5টা থেকে 6টা প্রশ্ন আসবে, 4 থেকে 6টা, তো এই 4 থেকে 6টা প্রশ্ন কিন্তু আপনি মিস করবেন, ডেফিনেটলি মিস করবেন। বিশেষ করে মেডিকেল বায়োস্ট্যাটিস্টিক্স থেকে তো আপনার ডেফিনেটলি 3 থেকে 4টা প্রশ্ন আসবেই। তো আপনি কিন্তু সেখানে 3 থেকে 4টা প্রশ্ন মিস মিস করে যাবেন যদি আপনি মনে করেন পেপার 1 মানেই অ্যানাটমি। এটা বুঝতে হবে আপনাকে। 2 নম্বর হলো মেডিকেল ইথিক্স, যে আমাদের বিভিন্ন পেশেন্ট রিলেটেড যে আমরা ডিল থাকি, সেইখান থেকে কোশ্চেন আসে মেডিকেল ইথিক্স থেকে। তো মেডিকেল ইথিক্স পার্টটা যদি আপনি না পড়েন, আপনি কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন মিস করবেন। এরপর আসে বিহেভিয়ারাল সায়েন্স, এখান থেকে একটু কম কোশ্চেন আসে, তারপরও প্রশ্ন কিন্তু আসবেই। হ্যাঁ, প্রশ্ন কিন্তু আসবে, সো আপনি কিন্তু সেটা মিস করবেন। সো আপনি শুধুমাত্র এখান থেকে অ্যানাটমি পড়ে যাচ্ছেন, বাকিগুলো পড়ছেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু অ্যানাটমির পাশাপাশি যে বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলো পড়ে যেতে হবে। এখন আসেন অ্যানাটমি। অ্যানাটমিতে আপনি কি পড়বেন? আমরা যখন অ্যানাটমি পড়া শুরু করি, তখন আমাদের মাথায় প্রথমেই স্ট্রাইক করে আমরা অ্যাবডোমেন পড়ব। মানে অ্যাবডোমেন অনেক ভিসারা, কারণ আমি এমবিবিএস লাইফে আমরা অ্যাবডোমেনটা বিশদ আকারে পড়ছি। তো আমাদের মাথায় সবার আগে স্ট্রাইক করে আমরা অ্যাবডোমেন পড়ব। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবডোমেন থেকে কয়টা কোশ্চেন আসে? অ্যাবডোমেন থেকে খুবই নেগলিজিবল কোশ্চেন আসে। এর থেকে বেশি কোশ্চেন কিসে আসে? সেটা আসে হিস্টোলজি থেকে, সেটা আসে এমব্রায়োলজি থেকে। তাহলে আপনার অ্যানাটমি পড়া শুরু হবে হিস্টোলজি এবং এমব্রায়োলজি দিয়ে। যারা পেডিয়াট্রিক্স পার্ট 1 পরীক্ষা দিবেন, তাদের এই জিনিসটা বুঝতে হবে যে সিলেবাসটা কিভাবে আমাকে আমাকে গাইড করছে। তো অ্যানাটমি যখন শুরু করবেন, হিস্টোলজি এবং এমব্রায়োলজি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এরপরে যেটা আসে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি থেকে আপনার প্রশ্ন আসে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো যে আপনার হেড নেক নিউরো অ্যানাটমি তো বলে ফেললাম, এরপরে হেড নেক থেকে প্রশ্ন আসে। এরপরে আপনার প্রশ্ন আসে এরপরে আপনার প্রশ্ন আসে যে সিস্টেমিক অ্যানাটমি। সিস্টেমিক অ্যানাটমির ভিতরে আমাদের আপার লিম্ব আছে, লোয়ার লিম্ব আছে, অ্যাবডোমেন আছে, থোরাক্স আছে, হেড নেক আছে, ব্রেন আইবল আছে। সেখান থেকে আসলে ওইটা আমাদের এতে নিউরোলজির ভিতরে কভার করে। তো এইটা, এই পার্টটা, মানে আপনি শুরু করলেন অ্যানাটমিটা হিস্টোলজি এমব্রায়োলজি দিয়ে, এরপরে পড়লেন নিউরো অ্যানাটমি, এরপরে যেটা পড়বেন সেটা হলো হেড নেক, এরপরে পড়বেন অ্যাবডোমেন, এরপরে থোরাক্স, এরপরে আপার লিম্ব, এরপরে লোয়ার লিম্ব। এখন দেখেন, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব থেকে কিন্তু এসবিএ আসে। মানে আপনি কিন্তু এসবিএ তে মার্ক তোলা তো সহজ, কারণ একটা একটা ঠিক দাগাইতে পারলেই 2 মার্ক। আর এমসিকিউ তে তো 5টা ঠিক দাগাইতে হইলে 2 মার্ক পাবেন। তো এটা গুরুত্বপূর্ণ যে আপনাকে কিন্তু আপার লিম্ব লোয়ার লিম্ব কিন্তু ছেড়ে দিবে না, সেখান থেকে কিন্তু আপনার একটা এসবিএ দিয়ে দিবে। একটা এসবিএ দিয়ে দিলে কিন্তু আপনার কেল্লা ফতে।
এটা বুঝতে হবে, হ্যাঁ। তো এটা গেল আর কি, এটা গেল। তো এই হলো বিষয়। তো আপনারা মোটামুটি পেপার ওয়ান যেটা আর কি, যেহেতু একদিনে পরীক্ষা হবে, বাট এই হেডিং ধরে ধরে আপনারা রিভিশন দিবেন। এটা মোটামুটি আমাদের পেপার ওয়ানের ডিসকাশন। আচ্ছা, বলছিলাম যে আমাদের অবশ্যই অবশ্যই রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে, বিশেষ করে শেষ সময়ে আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে যেটা হবে যে এতদিন যেটা পড়ছেন সেটা কিন্তু আর মানে খুব একটা কিন্তু লাভজনক হবে না। এটা কিন্তু বাস্তবিক সত্য কথা। তো যেহেতু আপনারা একটা দীর্ঘ সময় প্রিপারেশন নিচ্ছেন, তো সেই প্রিপারেশনটা যেন আরো কংক্রিট হয়, আরো সুন্দর হয়, আরো ভালো হয়, এই জন্য আমরা মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনাল, 6টা সাবজেক্ট ফাইনাল হবে আর একটা মক টেস্ট হবে, আমরা এটা আলো শুরু করব। এটা শুরু হচ্ছে আমাদের 8 ডিসেম্বর থেকে। এই ব্যাচটা কিন্তু আপনাদের মানে এই যে শেষ সময় যে আপনাদের এক্সামের যেটা মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনাল, দ্যাট ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর লাস্ট টাইম প্রিপারেশন। কারণ এরপরে আপনি সরাসরি ফাইনাল পার্ট পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা দিবেন। তো এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময়ে এইগুলা পড়তে পারেন, এইগুলা যদি পড়েন, তাহলে যেটা হবে যে আপনার প্রিপারেশনটা কিন্তু কনক্রিট হবে, যার ফলে আপনার প্রস্তুতিতে সকল ধরনের আপনার আহ, যে এগুলা আছে সেটা কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে, ওকে হয়ে যাবে। যে আপনি যে প্রস্তুতি নিচ্ছেন কিংবা আপনি যে নিজেকে গুছাচ্ছেন শেষ সময়, সেটা কিন্তু আপনার উম, পরিপূর্ণতা পাবে। না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। পরীক্ষার হলে যে দেখবেন যে রিভিশনের অভাবে, এই যে এক্সাম না দেওয়ার অভাবে আপনার কিন্তু অনেকগুলো ভুল হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে আমাদের রুটিন আছে, এটা আমাদের দেওয়া আছে যে আমাদের মক টেস্ট হচ্ছে 21, 24, 27। আর হইলো যে আমাদের 8, 10, 12, 14, 16 এবং 18, এই 6 দিন আমাদের 6টা সাবজেক্ট ফাইনাল আছে। যেমন 8 তারিখে যেমন আমাদের ফিজিওলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে আমাদের 10 তারিখে আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এরপরে মাইক্রোবায়োলজি, তারপরে প্যাথোলজি, তারপরে অ্যানাটমি, এরপরে পেডিয়াট্রিক্স মানে ক্লিনিক্যাল মক টেস্ট সাবজেক্ট। এরকম সাবজেক্ট ফাইনাল আছে, এরপরে 3টা মক টেস্ট। আমাদের মক টেস্টটা পুরোটা বিসিপিএস স্টাইলে হয়। 150 কোশ্চেন থাকে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করেই কোশ্চেন করা হয়। ওকে, এরপরে আসি আমাদের পেপার টু। পেপার টুতে আমাদের আছে হলো ফিজিওলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। তো অ্যাকচুয়ালি পেপার টুতে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ফিজিওলজি। দেখা যাচ্ছে ফিজিওলজিটা আমাদের কিন্তু পুরো একটা বড় একটা সিস্টেম, আমাদের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তো ফিজিওলজি থেকে কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট 70% কোশ্চেন, 80% কোশ্চেন পেপার টুর কোশ্চেন আসে। এর সাথে ক্লিনিক্যাল ফার্মাকোলজি ও ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে অ্যাকচুয়ালি আমাদের যে ডিজিজগুলো থাকে, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ডিজিজ, সেগুলোর মেকানিজম অফ অ্যাকশন থেকে প্রশ্ন আসে। যেমন আমাদের কিছু ইয়ে ইউজ হয়, আমাদের কিছু ডিএমআরডি ইউজ হয়, যেমন জিভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এই ডিজিজগুলোতে নিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারে আমাদের কিছু ডিএমআরডি ইউজ হয়, তার ভিতরে একটা হলো মিথোট্রেক্সেট। তো একবার কিন্তু এই মিথোট্রেক্সেটের মেকানিজম অফ অ্যাকশন থেকে প্রশ্ন আসছে, এরকম আর কি। তো ফার্মাকোলজি থেকে এই কোশ্চেনগুলো বেশি আসে, যে আপনার ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন অথবা অ্যাডভার্স ইফেক্ট অথবা এইগুলো আর কি, এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আরেকটা জায়গা হইলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এইখান থেকেও ওই যে আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি যে ডিজঅর্ডার গুলো, ওখান থেকে বেশি প্রশ্ন আসে। এবং একই সাথে সাথে আমাদের মেটাবলিজমের যে সাইকেলগুলো আছে, সেই সাইকেলগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। বিশেষ করে আমাদের মেটাবলিক ডিজঅর্ডারের সাথে যে সাইকেলগুলো জড়িত, যেমন টিসিএস সাইকেল, তারপরে আমাদের ইউরিয়া সাইকেল, এই প্রশ্ন বেশি আসে। তো আপনারা এই জায়গাগুলো ভালো করে পড়বেন। আচ্ছা, ফিজিওলজির বিষয় হলো যে প্রথমেই আসে আমাদের নিউরোলজি। যেহেতু পেপার ওয়ানে আপনি নিউরো অ্যানাটমি পড়ছেন, তার সাথে যদি আপনি নিউরোফিজিওলজি পড়েন, তাহলে আপনার মোটামুটি কাভার আপ হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আপনারা শুরু করবেন নিউরোলজি দিয়ে। এরপরে যেটা পড়বেন সেটা হলো এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজিটার সাথে আপনার বডি ফ্লুইডের একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছে, যেহেতু হরমোনাল ব্যালেন্স করে। সো আপনি যখন নিউরোলজি শেষ করলেন, এরপরে শুরু করবেন এন্ডোক্রাইনোলজি, এরপরে শুরু করবেন বডি ফ্লুইড। এই এন্ডোক্রাইনোলজি এবং বডি ফ্লুইডের মিক্সিং কোশ্চেন কিন্তু প্রচুর আসে, এবং এখান থেকে আপনাদের কনসেপচুয়াল নলেজ টেস্টিং এর কোশ্চেন আসে অনেক বেশি। এই জন্য আপনাদের এই দুইটা সিস্টেম কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে আমাদের রেনাল সিস্টেম, মোটামুটি রেনাল সিস্টেম থেকে অনেকগুলো প্রশ্ন আসে। রেনাল সিস্টেম, বডি ফ্লুইড এবং এন্ডোক্রাইনোলজি, এই তিনটা আপনাদের খুবই কোরিলেটেড টপিকস। এরপর আপনাদের লাগবে হইল কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের পরে রেসপিরেটরি সিস্টেম পড়বেন, এরপরে জিআইটি এবং জেনারেল ফিজিওলজি, এই জায়গাগুলো।
কিন্তু আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কিন্তু সবকিছু কিন্তু কোরিলেটেড। যেমন এন্ডোক্রাইন, বডি ফ্লুইড এবং রেনাল খুবই কোরিলেটেড। তো ওই জায়গাটা আপনাদের অনেক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো মোটামুটি আপনারা ফিজিওলজি এই অ্যাপ্রোচে শুরু করতে পারেন, এরপরে ক্লিনিক্যাল ফার্মাকোলজি এবং বায়োকেমিস্ট্রি। এই মোটামুটি আমাদের পেপার 2। এখন আসি পেপার 3। পেপার 3-তে আমাদের মেইন যে কম্পোনেন্ট সেটা হইলো যে আমাদের মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ভিতরে আছে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি আর ইমিউনোলজি। আর প্যাথোলজির ভিতরে আছে জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি। আর একটা হলো জেনেটিক্স। জেনেটিক্সটা আসলে ক্লিনিক্যালের সাথে চলে যাবে, ওভারল্যাপ করবে জেনেটিক্স এবং ডেভেলপমেন্ট এগুলো। তা প্রথমে আমি যেটা বলি সেটা হলো যে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের ইমিউনোলজি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বিশেষ করে ইমিউনোলজি আমাদের এই যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এর আমাদের যে টপিকগুলো আছে, যে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যেগুলো আছে, এবং ইমিউনোলজির যে বেসিক যে জায়গাগুলো, যে ইমিউন ডিজঅর্ডার, এইগুলো থেকে কিন্তু আমাদের পেডিয়াট্রিক্সে অনেক বেশি প্রশ্ন আসে। অনেক বেশি প্রশ্ন আসে, কারণ ওই ডিজিজগুলো আমাদের ক্লিনিক্যালি কোরিলেটেড। ওই ডিজিজগুলো আমাদের ক্লিনিক্যালি কোরিলেটেড, এই জন্য ওখান থেকে প্রশ্নটা বেশি আসে। আমাদের কিছু প্যারাসাইটোলজি ডিসঅর্ডার আমাদের হয়, যেমন আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে কিন্তু শেষের দিকে দেখবেন যে অ্যাস্কেরিয়াসিস, তারপরে আমাদের এই ধরনের কিছু প্যারাসাইট দিয়ে আমাদের কিছু ডিজিজ হয়, হুকন ইনফেস্টেশন। তো এইগুলো কিন্তু আছে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে, একটা চ্যাপ্টার আছে। তো ওখান থেকে কিন্তু সিঙ্গেল বেস্ট প্রশ্ন আসে। তো আপনাদের প্যারাসাইটোলজি ওখান থেকে পড়তে হবে, এবং মাইকোলজি এইগুলা। আচ্ছা, ভাইরোলজি থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জেনারেল ভাইরোলজি থেকে প্রশ্ন আসে, এবং আমাদের কিছু স্পেসিফিক ভাইরাস আছে, যেমন মিজেলস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, তারপর হলো এইচআইভি ভাইরাস। তো এইগুলা কিন্তু আমাদের মামস ভাইরাস। তো এইগুলা কিন্তু আমাদের ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন ভাইরোলজিটা পড়বেন তখন আমাদের যে সকল ভাইরাস দিয়ে আমাদের ক্লিনিক্যাল ডিজিজ হচ্ছে সেইগুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর আসি ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজির ভিতরে কিন্তু জেনারেল ব্যাকটেরিওলজি পোর্শন, বিশেষ করে স্টেরিলাইজেশন এবং আমাদের যে ব্যাকটেরিয়া স্ট্রাকচার আছে, তারপরে আমাদের ব্যাকটেরিয়া যে এক্সোটক্সিন এন্ডোটক্সিন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং যে সকল ব্যাকটেরিয়া আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, যেমন ইকোলাই, তারপরে আমাদের সালমোনেলা, তারপরে আমাদের হইলো যে মেনিনজাইটিস করে যে অর্গানিজম গুলা, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ব্যাকটেরিওলজির এই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো দেখেন, আপনাকে কিন্তু পড়াশোনা কিন্তু ডিপেন্ড করছে ক্লিনিক্যাল কোরিলেশনের উপরে, যে আপনার ক্লিনিক্যালি যে ভাইরাসটা ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি যে ব্যাকটেরিয়াটা ইম্পর্টেন্ট, সেটা আপনাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের হিস্টোপ্যাথোলজি এবং সিস্টেমিক, আচ্ছা প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি নিয়ে যেটা বলি, জেনারেল প্যাথোলজি কিন্তু খুব লিমিটেড টপিকস। বিশেষ করে জেনারেল প্যাথোলজি যদি আমরা শুরু করি তাহলে যে কি আছে, জেনেটিক্স। যদি জেনেটিক্সকে আমরা প্যাথোলজির ভিতরে ধরি আর কি, তাহলে একটা গেল জেনেটিক্স, একটা গেল আমাদের সেল ইনজুরি, একটা গেল ইনফ্লামেশন, আর একটা গেল নিউপ্লাসিয়া। এই তো এই মোটামুটি এইগুলো টপিক্সই আমাদের জেনারেল প্যাথোলজির সাথে কোইনসাইড করে। তো এখন ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি কোন জায়গাটা বেশি করে পড়বেন। দেখেন, আমাদের বাচ্চাদের কিন্তু টিবি, একটা লম্বা জায়গা ধরে বাচ্চাদের কিন্তু টিবি হয়। এখন টিবি প্যাথোলজির কোন জায়গার টপিকস? এটা কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের টপিকস। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে আমি তো জেনারেল প্যাথোলজি পড়বো, কিন্তু কোন জায়গাটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ফোকাসিং পয়েন্ট দিয়ে পড়বো। এইরকম জায়গাগুলো আপনারা ফোকাসিং পয়েন্ট দিয়ে পড়বেন। আর ওভারঅল কিন্তু জেনারেল প্যাথোলজি আপনাদের পুরোটা পড়তে হবে, কারণ জেনারেল প্যাথোলজি কিন্তু খুবই আপনাদের মানে মার্ক ওঠানোর মতো একটা জায়গা, যেখান থেকে সহজে মার্ক ওঠানো যায়। আচ্ছা, এরপরে আসি যে সিস্টেমিক প্যাথোলজি। সিস্টেমিক প্যাথোলজি বলতেই পেডিয়াট্রিক্স। একটা জিনিস মনে রাখবেন, পেডিয়াট্রিক্স পেপার 1-এ আছে, পেপার 2-তে আছে, পেপার 3-তে আছে। পেডিয়াট্রিক্স ইজ এভরিহোয়ার। কারণ ধরেন আপনাকে মিজেলসের একটা সিনারিও দিল, যে ডায়াগনোসিস বলে দিল দিস ইজ এ কেস অফ মিজেলস, কিংবা একটা সিনারিও দিল একটা বাচ্চা কাফ করা যে কনজাংটিভাইটিস নিয়ে আসছে, 4 নম্বর দিনে তার র্যাশ উঠছে, র্যাশটা ম্যাকুলোপেপুলার র্যাশ, এবং সেটা শুরু হয়েছে বিহাইন্ড দ্য ইয়ার বা হেয়ার লাইন। আপনি বুঝে গেলেন যে না, এটা তো আমার মিজেলস ডায়াগনোসিস, কিন্তু কোশ্চেনটা দিছে যে ফলোয়িং হুইচ ফ্যামিলি অফ ভাইরাস ইজ রেসপন্সিবল ফর দিস কন্ডিশন। কিন্তু আপনার শুধুমাত্র ভাইরাসের নাম জানলে হচ্ছে না, সেটা ফ্যামিলি জানতে হচ্ছে। আবার অনেক সময় বলে দেয় যে অমুক ফ্যামিলির একটা ভাইরাস দিয়ে এই এই কমপ্লেন নিয়ে একটা ইনফেকশন হয়েছে, এই এই কমপ্লেন নিয়ে বাচ্চা আসছিল, তোমার ডায়াগনোসিস কি? তাই না? তখন কিন্তু আপনার মেজাজ মানে ক্লিনিক্যালের সাথে বেসিকের এই ভাইস ভার্সার রিলেশন, যার ফলে ক্লিনিক্যাল ইজ এভরিহোয়ার। আপনি যেখানেই যান সেখানেই পেডিয়াট্রিক্স আপনার লাগবে। তো পিডিয়াট্রিক্সের আসলে আপনার যেটা বেশি বেশি জায়গা যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন জেনেটিক্স,
গ্রোথ এবং ডেভেলপমেন্ট। তারপরে হলো যে আপনার রেডিওলজি, যেটা বললাম রেডিওলজি জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বিভিন্ন এক্স রে ফাইন্ডিং থেকে প্রশ্ন আসে, যেমন রিকেটস, স্কারবি, এনএসি, এই জায়গাগুলোতে ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো যে আপনার সিস্টেম ওয়াইজ আপনি কি পড়বেন, নিওনেটোলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নেফ্রোলজি, নিউরোলজি। আর হলো বোনস এবং জয়েন্ট ডিজঅর্ডারের ভিতরে মানে রিউমাটোলজির ভিতরে পড়বেন কাওয়াসাকি, অ্যাকুট রিউমেটিক ফিভার, জিআইএ, এসএলই, এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো আপনাকে মোটামুটি সিস্টেমিক প্যাথোলজি যখন আপনি পড়বেন আপনার কনসার্ন থাকতে হবে, যেহেতু আপনাকে এখানে বলেই দিছে সিস্টেমিক প্যাথোলজি, তাহলে আপনার মেন কনসার্নিং জায়গা কিংবা পয়েন্ট অফ স্টাডি হইল প্যাথোফিজিওলজির পার্টটা আপনাকে ভালোভাবে জানতে হবে, একটা ডিজিজের প্যাথোফিজিওলজি। আপনি ইনভেস্টিগেশন জানবেন শুধুমাত্র কি দিয়ে কনফার্ম করবেন এতটুকুই। ট্রিটমেন্ট জানবেন কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আছে কিনা, এর বাইরে আপনার লাগবে না, বাট ইউ হ্যাভ টু বি ক্লিয়ার ইউর প্যাথোফিজিওলজিক্যাল কনসেপ্ট অফ দ্য ডিজিজ। ওই জায়গাটা থেকেই আপনার প্রশ্ন আসবে যেটার নাম সিস্টেমিক প্যাথোলজি। তো এই হইল মোটামুটি আমাদের পেপার ওয়াইজ পড়ার যে স্টাইল, পেপার ওয়াইজ পড়ার স্টাইল। এখন আর যেগুলা বলবো সেটা হলো যে মেক এ ডিসিশন রেডি টু মুভ, যে আপনার এখনো 25 দিন সময় আছে। আপনি নিজেকে ডিসাইড করেন যে আমি জানুয়ারি 25-এ একজন ফাইটার, সো আমি এটাকে ফাইট হিসেবে নিতে চাই অ্যান্ড আই ওয়ান্ট টু গেট সাকসেস। এবং আপনি এখন থেকেই নিজেকে পড়ার ভিতরে নিবিষ্ট করেন, তাহলে আপনি আসলে আগায় যেতে পারবেন। ঠিক মেনি টাইমস বাট ফিক্স দ্য ডিসিশন, নেভার থিঙ্ক টুয়াইস। আপনার মনে অসংখ্য প্রশ্ন এখন, যে না আমি কি জানুয়ারিতে পারবো, না এবার হয়তো আমি পারবো না, আমি ছেড়ে দিচ্ছি, কালকে হয়তো মনে হচ্ছে না আমি পারবো, শেষ চেষ্টা করে দেখি। এই যে আপনি চিন্তা করলেন আমি শেষ চেষ্টা করে দেখি, আর পিছনে ফিরে তাকানো যাবে না, আর কোনো চিন্তা করা যাবে না, আপনাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। মেক এ টাইম টেবিল অ্যান্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। সবচেয়ে বেস্ট টাইম টেবিল এবং প্রিপারেশন আমাদের এই মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনাল ব্যাচের সাথে নিলে আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, রেগুলার স্টাডি অ্যান্ড মেক এ হিউজ রেস্টুরেন্ট নলেজ। আপনি যত এক্সাম দিবেন এবং সেই এক্সামটাকে যখন রিভিউ করবেন তখন কিন্তু আপনার একটা রেসিডুয়াল নলেজ তৈরি হবে। যেহেতু এটা কনসেপচুয়াল বেসড একটা এক্সাম, সো আপনাকে মাথা ঠান্ডা রেখে ওই কনসেপ্টগুলোকে আপনার ক্লিক করাইতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, হ্যাভ টু গিভ টাইম অ্যান্ড মোটিভেটেড ফর সাকসেস। নিজেকে, হয়তো আপনি পড়ছেন একটা না অনেকক্ষণ পড়ছেন, পড়তে পড়তে আপনার হয়তো ডিপ্রেশন কাজ করছে, না আমি এত পড়ছি আমি আর নিতে পারছি না, আমার আর হচ্ছে না, আমার দ্বারা হবে না। তো তখন আপনি একটু টাইম নেন, নিজেকে একটু সময় দেন, যে না আহ, একটু ঘুরেন কিংবা হয়তো একটু সময় অন্য কিছুতে স্পেন্ড করেন, করে আবার নিজেকে মোটিভেট করেন, করে ব্যাক করেন। গেইনিং সাকসেস ইজ এ লং প্রসেস, সো কি পেশেন্স। তো আসলে একটা সাকসেস ইজ এ লং জার্নি। সো আপনাকে এই স্ট্রাগলিং ফেজগুলোর ভিতর দিয়ে যেই সাকসেসটা অ্যাচিভ করা লাগবে। রিড, রিভাইজ, রিভিউ অ্যান্ড কিপ গোয়িং, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি পড়েন, রিভিশন দেন, সেই রিভিশনটাকে রিভিউ করেন এবং পড়তে থাকেন, প্রতিদিন পড়তে থাকেন, পরিবর্তনটা বুঝতে পারবেন। তো এতটুকুই হলো আপনাদের আসলে কথা, যে পড়তে হবে এবং আহ, পড়াটা চালায় যেতে হবে। তো এই মোটামুটি, বেস্ট অফ লাক ফর জানুয়ারি 2025 এক্সামিনেশনের জন্য। যারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিচ্ছেন অগ্রিম অভিনন্দন, ওয়েলকাম টু পেডিয়াট্রিক্স ফিল্ড। ইটস আ ভেরি গ্লোরিয়াস এনজয়েবল জার্নি ফর পেডিয়াট্রিক্স, জার্নি ইজ ভেরি এনজয়েবল। সো আসলে আপনাদেরকে যেটা মেইন ফোকাস করতে হবে সেটা হলো যে আপনারা আপনাদের পড়াটাকে শেষ সময়ে গুছায় নিয়ে আসতে হবে। পড়াটা আর আপনাদের কোনোভাবেই নজর রাখা যাবে না। আপনারা, যেহেতু পরীক্ষা একদিনে, আসলে পেপার ডিসকাশনটা জাস্ট আপনি যখন রিভিশন দিচ্ছেন সেটাতে আপনি একটু ফলো করতে পারেন, বাট আসলে যেহেতু পরীক্ষা একদিনে তো পুরোটাই পড়ে যেতে হবে। বাট আমি যে পেপার 1-এ যেগুলো গুরুত্বপূর্ণ বললাম, যে যেভাবে শুরু করবেন সেভাবে হয়তো রিভিশন দিলেন, পেপার 2টাকে সেভাবে রিভিশন দিলেন, পেপার 3টাকে সেভাবে রিভিশন দিলেন। মোটামুটি এটাই হলো যে আপনাদের আসলে বলা। তো এই মোটামুটি আজকের ডিসকাশন। আপনাদের কোনো কোশ্চেন অথবা কোনো যদি জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।